আজকের গল্প হ্যাংম্যান, রচনা জরাসন্ধ। কাল ভোরবেলা আলী হোসেনের ফাঁসি। গত মাসখানেক ধরেই চলেছে তার প্রস্তুতি পর্ব। বিচারক তো দণ্ড দিয়েই খালাস। তারপর থেকে শুরু হলো আমাদের কাজ। আমরা যারা জেল আগলে আছি এবং তা চলতে থাকবে যতক্ষণ না খালাস পাচ্ছে সেই দণ্ডিত কয়েদি, কখনো জেল থেকে, কখনো বা দুনিয়া থেকে। আলী হোসেন চলে যাচ্ছে দুনিয়া থেকে। খানদানি ঘরের ছেলে, নিজে পছন্দ করে বিয়ে করেছিল চাচাতো বোনকে, সুন্দরী অনুগত স্ত্রী। হঠাৎ কি হলো? মাস তিনেক না যেতেই দিল শেষ করে। সঙ্গে সঙ্গে থানায় গিয়ে বলল, বউকে খুন করে এলাম, যা করবার করুন। ব্যাস এই পর্যন্তই। এর বেশি আর কোনো কথাই বেরোয়নি তার মুখ থেকে। থানায় না, কোর্টে না, উকিল বা আত্মীয় স্বজনের কারোর কাছেই নয়। বলেছে, কেন দিয়ে কি দরকার আপনাদের? করেছি, এইটুকু পেলেই তো হলো। সে না করেছে আপিল, না পাঠিয়েছে মার্সি পিটিশন। হেসে বলেছিল, একটি মাত্র মার্সি শুধু চাইবার আছে, যত শিগগিরই পারেন ঝুলিয়ে দিন। সেই দিক থেকে আমাদের ত্রুটি হয়নি। আপিল টাপিলের ফ্যাঁকড়া না থাকায় ব্যাপারটা খুব তাড়াতাড়ি এগিয়ে গেছে। তাহলেও ফাঁসির একটা আয়োজন আছে এবং সেই পর্বটা মোটেই ছোট নয়। সারাদিন ধরে তাই নিয়েই ব্যস্ত ছিলাম। তারপরেও কোথাও কোনো ছিদ্র রইল কি না আরেকবার খতিয়ে দেখার জন্য রাত 9টার সময় হাজির হলাম জেলখানায়। ফটক পেরিয়ে 2 গেটের মাঝখানে যে প্রশস্ত জায়গা, সেখানে পা দিতে একটা লোক হনহন করে এগিয়ে এলো। সালাম হুজুর, আমাকে একটু বেরোবার হুকুম দিন, যাবো আর আসবো। কে তুমি? আগে আমি মধু দাস, হ্যাংম্যান। ঢ্যাঙা কালো রোগামতো লোকটার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখলাম। মাথায় টেরি, পরনে ফর্সা হাফ শার্টের নিচে অপেক্ষাকৃত ময়লা ধুতি, পায়ে স্যান্ডেল, চোখে মুখে ব্যস্ততা। ভোরবেলা এক্সিকিউশন নামে যে মহাযজ্ঞ উদযাপিত হতে চলেছে তার প্রধান হোতা এই হ্যাংম্যান। মোটা ম্যানিলা রজ্জু দিয়ে তৈরি যে কঠিন ফাঁসটি সযত্নে রাখা হয়েছে আমার আলমারিতে, ফাঁসি মঞ্চের উপরে দাঁড়িয়ে সেটা আলী হোসেনের গলায় পরিয়ে দেবার অত্যাবশ্যক কাজটি ওর। ফাঁসি পর্বের অনুষ্ঠানে আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ভূমিকা আছে। জেলের অধ্যক্ষ অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট, জেলার, ডেপুটি জেলার, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, চিফ হেড ওয়ার্ডার এবং সশস্ত্র বাহিনী। তাদের মধ্যে কেউ অনুপস্থিত হলে তার কাজ অন্য কাউকে দিয়ে চালিয়ে নেওয়া যাবে, কিন্তু মধু দাসের কোনো বিকল্প নেই। ফাঁস পড়াবার জন্য তার কিছু প্রাপ্তি আছে, নগদ 32 টাকা। জেল সুপারের সই করা চিঠি পেয়ে সে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে গেছে এবং আজও সন্ধ্যার পরেই এসে হাজির হয়েছে। তার দায়িত্ব সম্পর্কে সে সজাগ, কিন্তু সে তো কয়েদই নয় যে বাইরে যাওয়ার জন্য আমার অনুমতি দরকার। ব্যাপারটা বুঝতে না পেরে গেটকিপারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। সে বলল, বড় জমাদার সাহেব ওকে গেটে আটকে রাখতে বলে গেছেন। কেন? উত্তর দিল মধু, পাছে মদ টদ খেয়ে আসি এই ভয়ে, বুঝুন একবার, আমার কি সেই জ্ঞান নেই? এত বড় একটা দায়িত্ব রয়েছে মাথার ওপর। বাইরে যেতে চাইছো কেন? ছেলেটার অসুখ, একবারটি দেখে আসবো। এই তো কালীঘাটে আমার বাসা, আধ ঘন্টার মধ্যেই এসে পড়ব। তখনও ইতস্তত করছি দেখে সে বললে, হুজুর নতুন ঢুকেছেন জেলখানায়, আমায় দেখেননি। তামাম জেল ডিপার্টের সব বাবুরা আমাকে চেনেন, সবখানেতেই আমাকে যেতে হয়, তো এই আমার পেশা। আমার বাবাও এই কাজ করে গেছেন। আমরা জাতিতে ডোম, কিন্তু কোনো ছোট কাজ করি না। মদ টদ একটু খাই, হুজুরের কাছে মিথ্যে কথা বলবো না, কিন্তু তাই বলে আজ। দাঁতে জিভ কেটে 2 হাতে 2 কানে হাত দিল মধুডোম। আমাদের বড় জমাদার অর্থাৎ চিফ হেড ওয়ার্ডার রাম অবতার সিং, লোকটি প্রতি ব্যাপারেই অতি সাবধানী। প্রায় দেখেছি যেখানে ধরে আনা প্রয়োজন সেখানে সে বেঁধে আনে, অতিরিক্ত কর্তব্যপরায়ণ। এটাও তারই একটা দৃষ্টান্ত বলে মনে হলো। তাছাড়া ন্যায়ত এবং আইনত এই লোকটাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক করে রাখবার কি অধিকার আছে আমাদের? মধুকে বললাম, আধ ঘন্টার মধ্যে ফিরবে তো? হ্যাঁ হুজুর, আর তার আগেই চলে আসবো, শুধু ছেলেটাকে এক নজর দেখা। আমার সরকারি কোয়ার্টারে সদর দরজায় দুমদাম শব্দ।
সেই সঙ্গে রিজার্ভ ওয়ার্ডারের বাজখাই গলা। ধর্মার করে উঠে পড়লাম। জেলার আফসান সাহেবের জরুরি তলব। একরকম ছুটে গিয়ে জেল গেটে ঢুকতেই রুক্ষ প্রশ্ন, হ্যাংম্যানটাকে তুমি বাইরে যাবার পারমিশন দিয়েছিলে? হ্যাঁ স্যার, এখনও আসেনি বলে ঘড়ির দিকে তাকিয়ে বুকের ভিতরটা যেন জমাট বেঁধে গেল। রাত 12:40। আফসান বলল, নো, অ্যান্ড আই অ্যাম সার্টেন হি ওয়ন্ট টার্ন আপ টুনাইট। তার বাড়িতে একবার, সেখানেও সে নেই। তার ছেলের অসুখ বলেছিল। ওরকম ওরা বলে থাকে। কাছে একখানা চেয়ার ছিল, তাতে একটা অসহায় ভঙ্গি করে সেখানে বসে পড়ে জেলার সাহেব বললেন, নাও হোয়াট টু ডু? এটা প্রশ্ন নয়, হলেও আমাকে নয়। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে বললেন, এক কাজ করো, রিং আপ ইউরোপিয়ান ওয়ার্ডার এডওয়ার্ড ইন দ্য প্রেসিডেন্সি জেল। আমার নাম করে বলো এখনই যেন চলে আসে। ও একবার একটা ফাঁসি দিয়েছিল, হয়তো কোনো রকমে কাজটা চালিয়ে দিতে পারে। ভাগ্যক্রমে এডওয়ার্ডে তখন নাইট ডিউটি এবং জেল গেটেই তাকে পাওয়া গেল। আমার কথায় আসতে চায় না। আফসান গিয়ে অনেক করে বলতে শেষ পর্যন্ত রাজি হলো, কিন্তু আমতা আমতা করে বলল, পারবো কি নাটটাকে ঠিকমতো প্লেস করা, যদি এদিক ওদিক হয়ে যায়? জেলার ভরসা দিয়ে বললেন, আরে যায় যাবে, সঙ্গে সঙ্গে মরবে না, কিছুক্ষণ ছটফট করবে, এই তো, তা করুক, হোয়াটস দ্য হার্ম? কথা হলো রাত ঠিক 3টেয় হাজির হবে এডওয়ার্ড। বাসায় আর ফেরা হলো না। বাকি রাতটা অফিসে বসেই কেটে গেল। লজ্জায়, দুর্ভাবনায় এবং কি এক আশঙ্কায় সমস্ত মনটা আচ্ছন্ন হয়ে রইল। শেষ পর্যন্ত কার্যোদ্ধার হবে কি? যদি না হয়। 3:30 সুপারিনটেন্ডেন্ট এসে পড়লেন, সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট। অফিসে ঢুকেই জেলারকে ডেকে পাঠালেন এবং প্রথম প্রশ্নই হলো, হ্যাংম্যান আছে তো? বাইরে থেকেই তার গলা শুনতে পেলাম এবং বুঝলাম এবার আমার ডাক পড়বে, কিন্তু পড়ল না। সম্ভবত সময় ছিল না বলে। তখন সকলেরই চিন্তা আগে আসল ব্যাপারটা মিটে যাক, আমার ব্যাপারটা পরে আসবে, এবং যে কঠিন রূপ নিয়ে আসবে তার পূর্বাভাস মনে বেরোতে গিয়ে যে দৃষ্টিবান আমার প্রতি নিক্ষেপ করলেন তার মধ্যেই পাওয়া গেল। আমরা সদল বলে ফাঁসি প্রাঙ্গণে এসে পড়লাম। মাঝখানে উঁচু ঢিপির মতন সজ্জিত ফাঁসি মঞ্চ, লোহার পাত দিয়ে ঢাকা। দুধারে দাঁড়িয়ে দুটো লোহার পোস্ট আর তার উপরে আড়াআড়িভাবে লাগানো একটা লোহার রড। তারই সঙ্গে ঝুলছে মোটা দড়ির ফাঁস। তার একদিকে একটা নট বা গিট লোহার বলের মতন শক্ত। ওর কথাই বলছিল এডওয়ার্ড। কয়দিকে যখন চোখ মুখ ঢাকা টুপি পরিয়ে পিছন দিকে হাত করা লাগিয়ে ওই পাতের উপর এনে দাঁড় করানো হবে, হ্যাংম্যান তার গলায় পরিয়ে দেবে ফাঁস। এমনভাবে পরাবে ওই শক্ত বলের মতন নাটটা যেন ঠিক ঘাড়ের উপরে থাকে, যাতে করে লোকটা যখন ঢিবির ভিতরকার গর্তের মধ্যে পড়ে যাবে তার কঠিন গিঁটটা তার ঘাড়ের হাড় ভেঙে দিতে পারে। তা না হলে সঙ্গে সঙ্গে মৃত্যু হবে না। হ্যাংম্যানের কৃতিত্ব ওইখানেই। ওদিকে কন্ডেমড সেলের সামনে আলী হোসেন তার শেষ স্নান সেরে নিয়েছে। বাইরে থেকে এই উপলক্ষে যে মৌলবীকে আনা হয়েছে, শোনা যাচ্ছে তার অনুচ্চ উদাত্ত কণ্ঠের কোরআন পাঠ। এদিকে দৃশ্যপট প্রস্তুত। রিজার্ভ চিফ হেডওয়ার্ডার মকবুল খান নেতৃত্বে সশস্ত্র ফোর্স অর্ডার আর্মস পজিশনে দাঁড়িয়ে আছে। মঞ্চের ওপর নায়কের আবির্ভাব ঘটলেই শোনা যাবে তার গভীর কমান্ড, প্রেজেন্ট আর্মস। কি তার তাৎপর্য জানি না। সম্ভবত মৃত্যু পথযাত্রীর উদ্দেশ্যে কারাবাহিনীর শেষ অভিবাদন। সুপারিনটেন্ডেন্ট মেজর ঘোষ ওয়ারেন্ট হাতে অপেক্ষা করে আছেন। দায়রা বিচারপতির দণ্ডাদেশ। শেষবারের মতন দণ্ডিতকে সেটা পড়ে শোনানো হবে। সুপারের ডান পাশে দাঁড়িয়ে নিখুঁত ইউনিফর্মে সজ্জিত জেলার এবং আমরা তার ডেপুটির দল। সেল থেকে ভেসে আসা কোরআন পাঠ ছাড়া কোথাও কোনো শব্দ নেই। সব স্তব্ধ, নিথর। হঠাৎ পিছনে একটা চাঞ্চল্য জেগে উঠল। একজন সিপাহী এবং সঙ্গে হন্তদন্ত হয়ে ঢুকে পড়ল মধুডোম। আগিয়া হুজুর। কথাগুলো একটু জড়ানো। জেলার স্থানকাল ভুলে গিয়ে দাঁত কর্মর করে একটা অভ্যস্ত অশ্রাব্য গালি উচ্চারণ করলেন। মধু যেন শুনতে পায়নি, এমনিভাবে এগিয়ে এসে বড় সাহেবের সামনে ফৌজি কায়দায় লম্বা স্যালুট দিয়ে দাঁড়ালো। তিনি ওর পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে দিয়ে বললেন, পারবে? নিশ্চয়ই পারব। এবার কণ্ঠে কোনো জড়তা নেই, পা দুটো কিছুমাত্র টলছে না। এরই নাম বোধহয় স্থান মাহাত্ম্য। ঢিপির উপর দাঁড়িয়ে আলী হোসেনের গলায় ফাঁসটা ঠিকমতো পরিয়ে দিয়ে মধু তার মুখস্থ বুলিটা আওড়া গেল। আমার কোনো অপরাধ নিও না ভাই, আমি হুকুমের দাস, হুকুম পালন করছি মাত্র।
তারপর হ্যান্ডেলে হাত দিয়ে অপলক চোখ দুটো তুলে ধরল বড় সাহেবের দিকে। তিনি হাতের রুমালখানা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে হাতল টেনে দিল হ্যাংম্যান। লোহার পাতখানা সরে গেল এবং মুহূর্ত মধ্যে নিচেকার গহ্বরের মধ্যে অদৃশ্য হয়ে গেল আলী হোসেনের দীর্ঘ দেহ। মোটা দড়িটা শুধু টানটান হয়ে দাঁড়িয়ে রইল চোখের ওপর। একটুখানি নড়ে উঠল একবার কি দুবার, তারপর একেবারে স্থির। আমরা নির্ভাবনার নিঃশ্বাস ফেলে বাঁচলাম। শেষ পর্যন্ত সব ভালোই ভালোই উতরে গেছে। অপারেশন সাকসেসফুল। তারপর সারা বাংলার বিভিন্ন জেলে মধুরমের সঙ্গে দেখা হয়েছে আমার। সেই একই চেহারা, একই পোশাক। সেই দিনকার ব্যাপারটার জন্য সে বরাবর মনে মনে লজ্জিত ছিল। একদিন বলেও ফেলেছিল, একটু গলা ভিজিয়ে নিতে হয় হুজুর, একটা জল জ্যান্ত খুন তো, পুরো জ্ঞান থাকলে করা যায় কখনো। তবে ওই দিন একটু ডোজটা বেশি হয়ে গিয়েছিল, তাই ফিরতে অত দেরি। আর কোনো দিন অবশ্য এতটুকু গাফিলতি দেখা যায়নি তার কথায়। কাজেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। ওই দিন যে আমি তাকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলাম, তার জন্য সে মনে মনে আমার উপর কৃতজ্ঞ ছিল। যত দেরি করুক, তবু ঠিক সময় এসে এবং ঠিক মতো কার্যোদ্ধার করে দিয়ে সেও যে আমার মুখ রক্ষা করেছিল, তার জন্য আমিও কম কৃতজ্ঞ ছিলাম না। দুয়ে মিলে আমাদের মধ্যে কেমন এক ধরনের অন্তরঙ্গতা গড়ে উঠেছিল। কোনো জেল থেকে ডাক এলে গিয়ে যদি শুনতো আমি সেখানে আছি, সকলের আগে সে আমার সঙ্গে দেখা করত। সব খবর ভালো তো হুজুর? মা খোকা বাবুরা কেমন আছেন? আমিও তার ঘর সংসারের খবর নিতাম। কালক্রমে আমি যখন কয়েক ধাপ উপরে উঠে গেছি এবং রুমাল ফেলে দিয়ে শেষ ইঙ্গিত দেবার অধিকার লাভ করেছি, তখন আমাদের সম্পর্কটা বিশেষ বদলায়নি। তারপর একদিন সরকারি চাকরির উচ্চ মঞ্চ থেকে নেমে এলাম। ফাঁসি মঞ্চ পড়ে রইল পিছনে। সে রাজ্যের প্রধান পুরুষ হ্যাংম্যানের সঙ্গেও আর কোনো সম্পর্ক রইল না। মাঝে মাঝে মধু দাসের কথা ডোম বললে সে স্পষ্টত ক্ষুণ্ণ হতো। প্রায় মনে পড়ত। ধীরে ধীরে ভুলে গেলাম। বছর কয়েক আগে একদিন কালীঘাটের মোড়ে দাঁড়িয়েছিলাম ট্রামের আশায়। সেই পরিচিত সুর, সেলাম হুজুর। চমকে উঠলাম। অনেকদিন বাদে শুনছি বলে নয়, লোকটার দিকে তাকিয়ে। লম্বা দেহটা যেন ভেঙে পড়েছে, চোখ দুটো কোটরে, চোয়ালের হাড় ঠিকরে বেরিয়ে এসেছে। বললাম, কেমন আছো মধু? আর কেমন, কোনো অসুখ বিসুখ করেছিল নাকি? না হুজুর, সিরেফ না খেয়ে এই চেহারা। ছেলেপিলেগুলোকে যদি দেখেন তো চমকে উঠবেন। একটা নিঃশ্বাস ফেলে সে বলে, হ্যাঁ সেদিন আর নেই স্যার, কোনো জেল থেকেই আর ডাক আসে না। কেন, অন্য লোক ঠিক হয়েছে বুঝি? অন্য লোক? যেন গর্জে উঠল সে। মধুদাস ছাড়া হ্যাংম্যান আছে নাকি বাংলাদেশে? আজকাল ফাঁসিই হয় না। আগেকার কালে সেই সব ছোকরা হাকিম তো আর নেই। তাদের বুকের পাটাই ছিল আলাদা। খুন প্রমাণ হলেই ফাঁসি। এখনকার এই বুড়ো জজবাবুদের সেই সাহসই নেই। ফাঁসির হুকুম দিতে হাত কাঁপে, বসিয়ে দেয় যাবজ্জীবন। কথাটা একেবারে মিথ্যে নয়। আইসিএস জজদের আমলে যত ফাঁসি হতো, পরের যুগে তা অনেক কমে গেছে। মধু যেন একটু লজ্জিত হলো, বলল, আপনি হয়তো ভাবছেন দলে দলে লোক ফাঁসি কাটে মরুক এই চাইছি আমি। তা নয়, কিন্তু দু চারটেও যদি না মরে, ছেলে পিলে নিয়ে আমি বাঁচি কি করে? অন্য কাজ টাজ কিছু? কি কাজ করব বলুন? আমার বউ ওই কথা বলে, বলে শুয়োর চড়াও, লাশ কাটো, নর্দমা সাফ করো। আমার যাদের অন্য 5টা লোক যা করে, শুনুন কথা। আরে আমি যে একটা হ্যাংম্যান, 32 টাকা সরকারি ফি পাই। আপনাদের মতন সাহেব শুভরা কত ভালোবাসেন আমাকে। আমি কখনো এসব ছোট কাজ করতে পারি? ট্রাম এসে পড়েছিল। উঠে পড়লাম। প্রায় ধুঁকতে ধুঁকতে ফুটপাত ধরে এগিয়ে গেল মধু দাস। কয়েক মাস পরে আবার দেখা হয়ে গেল মধুর সঙ্গে। না হলেই বোধহয় ছিল ভালো। একটা সাহিত্য সভায় নিমন্ত্রণ ছিল। হাজরা রোডে ট্রাফিক জ্যাম, এগোবার উপায় নেই। গাড়িটা ঘুরিয়ে নিয়ে ড্রাইভার কালীঘাটের একটা সরু গলির মধ্যে ঢুকে পড়েছিল। কয়েক মিনিট চলার পর দেখা গেল সেখানকার অবস্থা আরও জটিল।
ঠিক সামনেই রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি। পিছনে হটবার জোর নেই, পরপর অনেকগুলো গাড়ি এসে দাঁড়িয়েছে। পুলিশের আবির্ভাব স্বভাবতই আমার ড্রাইভারের কৌতূহল উদ্রেক করল। নেমে গেল খবর নিতে। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, খুন কেস, একটা মেয়ে মানুষের মাথা ফেটে গেছে, মেরেছে নাকি তার স্বামী। নাম শুনলাম মধু ডোম। মধু ডোম। তাড়াতাড়ি নেমে পড়লাম। পুলিশ তখন লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে। খোলার ঘরের বারান্দার উপর উপুর হয়ে পড়ে আছে একটা কঙ্কালসার নারী দেহ। মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কাছেই পড়ে আছে একখণ্ড রক্ত মাখা কাঠ। ঘটনাটা মোটামুটি এই শোনা গেল। মধু বড় একটা বাড়িতে থাকে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। দুপুরের দিকে এসে ফিরছিল। সামনেই একটা 10-12 বছরের উলঙ্গ ছেলে ম্যানহোলের ভিতর থেকে উঠে দাঁড়ালো। সর্বাঙ্গে ময়লা। প্রথমটা চিনতে পারেনি মধু, তারপর একটু ঠাউর করে দেখল তারই ছেলে। তেড়ে উঠল, এই কাজ করতে কে বলেছে তোকে? মা। মা? চল বাড়ি চল, ম্যানহোলে ঢুকতে লজ্জা করে না? ছেলে গ্রাহ্য করল না। বাকি লোকগুলোর সঙ্গে ওই দিকটায় চলে গেল। হনহন করে বাড়ি ফিরল মধুদাস। সামনেই পেল বউকে, শাসিয়ে উঠল, কার হুকুমে আমার ছেলেকে ওই নোংরা কাজ করতে পাঠিয়েছিস? বউও সমানে তেড়ে জবাব দিয়েছিল, পাঠিয়েছি, বেশ করেছি, 3 দিন হাঁড়ি চড়েনি এদিকে। তাই বলে হ্যাংম্যানের ছেলে নর্দমা সাফ করবে? হ্যাংম্যান? তোর ওই হ্যাংম্যানের মাথায় মারি ঝাড়ু। মুখ সামলে কথা কস বলে একটা কুৎসিত গালাগালি যোগ করলো শেষের দিকে। বউটারও মাথা ঠিক ছিল না, তেড়ে এলো। মুখ থেকে যা বেরোলো তাও কম কুৎসিত নয়। মধুর হাতের কাছে ছিল একটা কাঠ। তুলে নিতেই বউও একটা কি যেন ছুঁড়ে মারল ওর দিকে। সঙ্গে সঙ্গে কাঠটা তার মাথায় গিয়ে পড়ল। এক ঘাই খতম। আশপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এসে দেখল বউয়ের রক্তাক্ত দেহটার দিকে শূন্য বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে মধু ডোম। তারপর ধীরে ধীরে ভিতরে গিয়ে ঢুকল। পুলিশ এসে বাড়িতেই পেয়ে গেল আসামিকে। রান্নাঘরের আড়া থেকে ঝুলছে সে। জীবনে অনেক ফাঁসি দিয়েছে হ্যাংম্যান। শেষ ফাঁস পরিয়ে দিল নিজের গলায়। দামি ম্যানিলা রোপ আর কোথায় পাবে? নটফটেরও ঝঞ্ঝাট ছিল না। বউয়েরই একটা ছিঁড়া শাড়ি পাকিয়ে দড়ি বানিয়েছে এবং গলায় পড়ে ঝুলে পড়েছে। বন্ধুরা, আজ তোমাদের পড়ে শোনালাম হ্যাংম্যান, রচনা জরাসন্ধ। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে যারা প্রথমবার আসবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এই রকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি। এখন সপ্তাহে 4 দিন।